হ্যালো মাম্মি, কেমন আছো? সুপ্রিয়ার মুখে একটা শান্তিভরা হাসি ছিল যখন সে ফোনটা উঠালো, কিন্তু অপর প্রান্ত থেকে মায়ের তীব্র গলার স্বর শোনা গেল। আমার চিন্তা ছাড় আর নিজের শাশুড়ির কাণ্ডকারখানার দিকে নজর দে। তোর শ্বশুর মারা গেছে, 2 বছরও পূর্ণ হয়নি, আর উনি লজ্জা সরম সব শিখিয়ে তুলে রেখেছেন। তোমরা দুজনেই তো দিল্লির হাওয়া খাচ্ছ, আর এখানে তোমার শাশুড়ি যা সব গুল খেলাচ্ছে তার কোনো খবরও আছে তোমার? সুপ্রিয়া এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কি বলতে চাইছো মা? মাঝি এমন কি করে ফেলেছেন? ফোনে তার মায়ের গলার স্বর এবার আরও চড়া হল। এটা জিজ্ঞেস করিস না যে কি করেছেন, এটা জিজ্ঞেস কর যে কি করতে বাকি রেখেছেন। যে মহিলা সবসময় মাথায় ঘুমটা দিয়ে থাকত, এখন সালোয়ার স্যুট পরে সারা শহরে ইতরপনা করে বেড়াচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রামে নিজের ছবি দিচ্ছে। চালচলন বিগড়ে গেছে ওনার। বুড়ো বয়সের ঢং, এই প্রবাদটা ওনার ওপর একদম ঠিক খাটে। বরং আমি তো বলি লাল লাগাম নয়, উনি তো একদমই বেহায়া বা বেলাগাম হয়ে গেছেন। আর এসব আমি বানিয়ে বলছি না, পাড়ার লোকেরা বলছে। সুপ্রিয়া একটা জোর ধাক্কা খেল। কি? কিন্তু মাম্মি, এসব কথা তোমার কাছে পৌঁছচ্ছে কি করে? কে বলছে? মা বলল, আমার বান্ধবীর বাড়ি তো তোর শ্বশুরবাড়ির কাছেই। এখন তো পাড়ায় এই আলোচনা স্বাভাবিক যে তোর শাশুড়ি প্রতি 2-3 দিন অন্তর রাজেশ নামের কোনো এক লোকের সাথে দেখা করে, কখনো রেস্তোরাঁয় তো কখনো পার্কে, কখনো বা বাজারে। ভগবান জানে কোথায় কোথায় গিয়ে নিজের মুখ পোড়াচ্ছে। সেদিন বাজারে আমার সেই বান্ধবী দেখা করেছিল, তোর শাশুড়ির এইসব কীর্তিকলাপ শোনাতে লাগল। লজ্জায় আমার মাথা নত হয়ে গেল। ভাব, যখন এই কথাগুলো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে ছড়াবে, তখন আমাদের কতটা বদনাম হবে। সুপ্রিয়ার রক্ত গরম হয়ে উঠল। ফোনের অপর প্রান্ত থেকে আবার আওয়াজ এলো, তুই রোহনকে বল নিজের মাকে বোঝাতে। এটা কি এসব করার বয়স? পর পুরুষের সাথে ঘুরে বেড়ানো? ছি! মানুষের মধ্যে একটু তো লজ্জা শরম থাকা উচিত। সুপ্রিয়ার শ্বাস দ্রুত চলতে লাগল। মাম্মি, ব্যাস আর কিছু বলো না, এসব বলতে আমার জিভ পুড়ে যাচ্ছে। তুই কিছু একটা কর। এই বলে মা ফোনটা আছাড় মেরে রেখে দিল। ঘরে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো, আর সেই নিস্তব্ধতার মাঝে সুপ্রিয়া রাগে ও বিভ্রান্তিতে দাঁড়িয়েছিল। সন্ধ্যায় যেই রোহন অফিস থেকে ফিরল, দরজা খুলতেই যেন ঝড় বইল। রোহন, তোমার মা আসলে কি চায়? রোহন চমকে গেল। মানে কি? সুপ্রিয়া বলল, মানে হলো এই যে এখন এই বয়সে উনি ফ্যাশন করতে শুরু করেছেন, সেটাও তখন যখন তোমার বাবা স্বর্গে চলে গেছেন। ইনস্টাগ্রামে নিজের ছবি দিচ্ছেন। এই দেখো ওনার ছবিগুলো। মোবাইলটা দেখাতে দেখাতে সুপ্রিয়া বলল, আর শুধু তাই নয়, আজকাল কোনো এক লোকের সাথে ঘুরে বেড়াচ্ছেন। আসলে এসব কি চলছে? কি মা? রোহনের চোখ বড় বড় হয়ে গেল। হ্যাঁ, আমার মা নিজে ফোন করে সব জানিয়েছে। একটু ভাবো, তোমার বাবার আত্মার ওপর দিয়ে কি যাচ্ছে এসব দেখে? একজন বিধবা মহিলাকে কি এসব করা শোভা দেয়? রোহন পুরোপুরি স্তব্ধ হয়েছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার মা, যাকে সে এত সম্মান করত, সে মানুষের মাঝে এইভাবে হাসির পাত্র হয়ে উঠছে। কিছুক্ষণ চুপ থাকার পর সে তার ছোট ভাই করণকে ফোন লাগাল। ফোন তুলতেই সে বলল, করণ, আমাদের কাল সকালেই মায়ের কাছে বেরোতে হবে। করণ প্রশ্ন করল, কিন্তু কি হয়েছে দাদা? রোহন বলল, এখন দেখা করেই বলবো। পরদিন সকালে ঠিক করা সময়ে দুই ভাই তাদের স্ত্রীদের সাথে রওনা দিল। সন্ধ্যায় যখন তারা বাড়ি পৌঁছাল, তখন দরজা স্বয়ং গায়ত্রী দেবী খুললেন। নিজের দুই ছেলে ও বৌমাদের হঠাৎ সামনে দেখে উনার মুখে একই সাথে বিস্ময় আর স্নেহের হাসি ফুটে উঠল। আরে তোমরা সব এখানে, হঠাৎ একটা ফোন পর্যন্ত করনি, সব ঠিক আছে তো? গায়ত্রী দেবী হাসতে হাসতে জিজ্ঞেস করলেন। রোহনের গলার স্বর বরফের মতো ঠান্ডা ছিল। কেন মা, এখন কি আমাদের নিজেদের বাড়িতে আসার জন্য আপনার থেকে অনুমতি নিতে হবে? গায়ত্রী দেবী এক মুহূর্তের জন্য থমকে গেলেন, তারপর পরিস্থিতি সামলে নিয়ে বললেন, না বাবা, আমার ওসব মানে ছিল না। আমি তো শুধু এটা বলছিলাম যে যদি জানতাম তবে তোমাদের সবার পছন্দের কিছু বানিয়ে রাখতাম। তবে কোনো ব্যাপার না, যা তোমাদের পছন্দ এখন তাই তৈরি হয়ে যাবে। সবাই কিছু না বলে ভেতরে চলে এলো। ভেতরে এসে সবাই ড্রয়িং রুমে বসছিল, তখন গায়ত্রী দেবী সবাইকে দেখতে দেখতে বললেন, যাক, ভালোই করেছ তোমরা এসেছ। তোমাদের দেখার জন্য তো মনটা কেমন করছিল। তখনই ছোট ছেলে করণ খোঁচা মারা গলায় বলল, কতবার তো বলেছি আপনাকে মা যে দেখা করতে চলে আসুন, কিন্তু মনে হয় আপনি আজকাল একটু বেশিই ব্যস্ত হয়ে গেছেন। গায়ত্রী দেবীর মুখে একটা শান্ত হাসি ছিল। বাবা, যখন তোমাদের বাবা ছিলেন তখন ওনার সাহারা নিয়ে মাঝে মাঝে চলে যেতাম। এখন একা সফর করতে মন চায় না। আর হ্যাঁ, এখন আমি নিজেকে কিছু কাজে ব্যস্ত রেখেছি। তিনি কথা ঘুরিয়ে বললেন, চলো, আমি তোমাদের সবার জন্য চা জলখাবার নিয়ে আসি, বাচ্চারাও ক্ষুধার্ত হবে।
এই বলে তিনি রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। যখন সুপ্রিয়া আর নিহারিকা সাহায্যের জন্য উঠল, তিনি ভালোবেসে মানা করে দিলেন, আরে বসো তোমরা, এতদিন পর এসেছ, বিশ্রাম করো, আমি সব করে নেব। ওদিকে ড্রয়িং রুমে ওপর শান্তি ছিল, কিন্তু সবার মনের ভেতরে ঝড় চলছিল। গায়ত্রী দেবী চা আর জলখাবারের ট্রে নিয়ে রান্নাঘর থেকে বেরোতেই দরজার বেল বাজল। তিনি ট্রে টেবিলে রাখলেন আর দরজা খুলতে গেলেন। দরজায় রাজেশজি দাঁড়িয়েছিলেন, পরিপাটি করে পরা জামা কাপড় আর মুখে একটা মার্জিত হাসি। ওনার হাতে একটা ছোট প্যাকেট ছিল। নমস্কার গায়ত্রীজি, এই নিন আপনার ওষুধগুলো, আমি মেডিকেল স্টোরে গেছিলাম তাই নিয়ে এলাম। গায়ত্রী দেবী প্যাকেটটা নিতে নিতে বললেন, আরে হ্যাঁ, আমি তো একদম ভুলেই গেছিলাম। আসুন না ভেতরে, চাও তৈরি আছে, আর আজ আমি পকোড়াও বানিয়েছি, যখন এসেই গেছেন তখন খেয়েই যান। রাজেশজি মজা করে বললেন, না না, আপনি তো জানেন তেলে ভাজা আমার জন্য বিষ। যদি আমার শরীর খারাপ হয় তবে উল্টে আমাকেই আপনার থেকে ওষুধ আনাতে হবে। গায়ত্রী দেবীর চাপা হাসি বেরিয়ে এলো, কিন্তু আপনি যখন এত করে বলছেন, এক কাপ চা অবশ্যই খাব। বলতে বলতে রাজেশজি ভেতরে এলেন। ড্রয়িং রুমে রাজেশজিকে দেখে রোহন আর করণ একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু কেউ কিছু বলল না। তখন গায়ত্রী দেবী বললেন, ভালো সময়ে এসেছেন আপনি, আলাপ করুন আমার পরিবারের সাথে। এ আমার বড় ছেলে রোহন, এ ওর স্ত্রী সুপ্রিয়া, আর এ ছোট ছেলে করণ আর ওর স্ত্রী নিহালিকা, আর এই ছোট ছোট শয়তানগুলো আমার নাতি নাতনি। হঠাৎ সবাই আজ এসে পৌঁছেছে, জানায়ওনি। রাজেশজি হাত জোর করে সবাইকে দেখতে দেখতে বললেন, নমস্কার, খুব ভালো লাগলো আপনাদের সবার সাথে দেখা করে। গায়ত্রী দেবী আবেগভরা হাসির সাথে বললেন, অনেক দিন পর এমন হলো, সবাই একসাথে, হঠাৎ করে এরা এসে গেছে, আজ দিলটা খুশি হয়ে গেল। রাজেশজি গায়ত্রীর দিকে তাকালেন, তারপর রোহন আর করণের দিকে ফিরে বললেন, এটা তো ভালো করেছ বাচ্চারা, যে তোমরা তোমাদের মায়ের সাথে দেখা করতে এসেছ। উনি তোমাদের খুব মিস করেন। ওনার গলার স্বরে না ছিল কোনো কৃত্রিমতা, না কোনো দ্বিধা, ছিল শুধু একটা সংযত গরিমা। গায়ত্রী দেবী চায়ের ট্রে ওঠালেন আর সবাইকে কাপ ধরিয়ে দিলেন। রাজেশজিকে চা দিতে দিতে তিনি বললেন, যাই হোক, আমার ওষুধগুলো সময়ে পৌঁছে দেবার জন্য আপনাকে ধন্যবাদ। তারপর নিজের ছেলেদের দিকে তাকিয়ে বললেন, জানো, আমার অর্ধেকের বেশি কাজ তো রাজেশজিই করে দেন। রাজেশজি হালকা হেসে বললেন, আরে তাতে কি হয়ে গেল গায়ত্রীজি, নিজের ওষুধ আনতে যাই তো আপনারটাও নিয়ে আসি। বয়সের এই ধাপে আছি যে ওষুধ ছাড়া তো আর চলে না। রোহন আর করণ একে অপরের দিকে তাকাচ্ছিল। তাদের ভুরু কুঁচকে ছিল আর চেহারায় রাগ পরিষ্কার ফুটে উঠছিল। নিজের মাকে এই অচেনা ব্যক্তির সাথে এত সহজভাবে কথা বলতে দেখে তাদের ধৈর্যের বাঁধ ভাঙছিল। তখনই রাজেশজি নিজের কথা এগিয়ে নিয়ে গেলেন, আমি এখানেই পাশের বিল্ডিংয়ে থাকি। গায়ত্রীজির মতোই আমিও নিজের ঘরে একা। সরকারি চাকরি থেকে রিটায়ার করেছি। আমারও দুটো সন্তান আছে, এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছেলে চাকরির সূত্রে বিদেশে থাকে। রোহনের মুখ আরও শক্ত হয়ে গেল। সে মাঝপথেই কটু গলায় থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, তো কোনো কাজধাম নেই, তাই উঠে এখানে চলে আসেন, তাই না? ঘরে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। গায়ত্রী দেবীর চোখ রাগে ভরে উঠল। তিনি টেবিলে চায়ের কাপ রাখলেন আর উচ্চ স্বরে বললেন, রোহন, এটা কি কোনো ধরন কারোর সাথে কথা বলার? প্রথমবার দেখা হলো ওনার সাথে, জানোই বা কি ওনার ব্যাপারে? এবার ছোট ছেলে করণ রেগে জবাব দিল, জেনে গেছি মা, আপনি যেভাবে এই অচেনা লোকটার প্রশংসা করছেন, ওনার তরফদারি করছেন, হেসে হেসে ওনার সাথে কথা বলছেন, অনেক কিছুই বুঝতে পারছি আমরা। তার চেয়ে বেশি কিছু জানারও নেই, সব দেখছি আমরা। তারপর রোহন রাজেশজির দিকে তাকিয়ে বলল, এবার আপনি মেহেরবানি করুন আর আমাদের বাড়ি থেকে চলে যান। গায়ত্রী দেবীর মুখ রাগ আর দুঃখে লাল হয়ে গেল। তিনি বুঝতে পারছিলেন না যে তার ছেলেরা এমন ব্যবহার কেন করছে। রোহন, করণ, ওনার গলা কাঁপছিল। তোমাদের লজ্জা করে না? জানোইনি কে, আমার কত সাহায্য করেছেন উনি, আর তোমরা ওনার উপর আঙুল তুলছ? উত্তেজনার ঢেউ বাতাসে ভাসছিল। একদম নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রাজেশজি, যিনি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন, নিজের চায়ের কাপটা ধীরে ধীরে টেবিলে রাখলেন। ওনার মুখে গম্ভীর ভাব চলে এলো। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু ভয় ছিল যে মাঝখানে কিছু বললে কথা আরও বিগড়ে না যায়। তিনি উঠে দাঁড়ালেন। গায়ত্রীজি, আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত। রাজেশজি সংযত স্বরে বললেন, আমি চাই না যে আমার কারণে আপনার পরিবারে কোনো ঝগড়া হোক। গায়ত্রী দেবী তাকে আটকানোর চেষ্টা করলেন না। ওনার চোখ এখনও রোহন আর করণের ওপর আটকে ছিল, যেন তিনি নিজের ছেলের শব্দে আহত ছিলেন। দরজা পর্যন্ত পৌঁছে রাজেশজি এক মুহূর্তের জন্য থামলেন,
তারপর পেছনে ফিরে তিনি রোহন আর করণকে দেখলেন। বাচ্চারা, আমার মনে হয় আপনাদের কোনো খুব বড় ভুল বোঝাবুঝি হয়েছে। শুধু এটুকু বলবো যে কারোর ব্যাপারে রায় বানানোর আগে পুরো সত্যিটা জেনে নেওয়া ভালো। আমি আসছি। এতটুকু বলে রাজেশজি বাইরে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার হালকা আওয়াজ ঘরের নিস্তব্ধতাকে আরও গভীর করে দিল। রোহন সঙ্গে সঙ্গে তার মায়ের দিকে তাকাল। তার গলায় রাগ আর অভিযোগের মিশ্রণ ছিল। মা, এসব আপনার জন্য হলো। আজ প্রথমবার বাইরের কোনো লোক আমাদের কথা শুনিয়ে চলে গেল। আসলে কেন মেলামেশা রেখেছেন আপনি এই অচেনা লোকটার সাথে? গায়ত্রী দেবীর মুখ দুঃখ আর অপমানে ফ্যাকাশে হয়ে গেছিল। ওনার চোখে কান্নার জোয়ার উইকি দিচ্ছিল, যা তিনি খুব কষ্টে আটকে রেখেছিলেন। তিনি একটা দীর্ঘ শ্বাস নিলেন আর কাঁপা কাঁপা গলায় বললেন, তোমাদের কানে এই বিষ কে ঢেলেছে? আমি জানি না রোহন, কিন্তু যেমনটা তোমরা ভাবছ তেমন কিছুই নয়। সুপ্রিয়া, যে এতক্ষণ সুযোগের অপেক্ষায় ছিল, সঙ্গে সঙ্গে বলে উঠল, আচ্ছা, তো তাহলে আপনিই পর্দা সরিয়ে দিন এই রহস্য থেকে। মাঝি, আমরা সব এটাই জানার জন্যই তো এখানে এসেছি। গায়ত্রী দেবী একবার নিজের ছেলেদের আর তারপর নিজের বৌমাদের দিকে তাকালেন। সবার মুখে প্রশ্ন ছিল, সন্দেহ ছিল, কিন্তু বিশ্বাস কোথাও ছিল না। আমার এখন কিছুই বলার ইচ্ছে নেই। ওনার গলা ক্লান্ত হয়ে পড়েছিল। তোমরা লম্বা সফর করে এসেছ, বিশ্রাম করে নাও, আমি খাবার তৈরি করি। এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। এই বলে গায়ত্রী দেবী রান্নাঘরের দিকে চলে গেলেন। ওনার পা ভারী হয়ে গেছিল। ওনার বুক এমনভাবে ধরফর করছিল যেন এখনই ফেটে যাবে। চোখ দিয়া ঝরঝর করে জল পড়তে লাগল। ভাবনার একটা ঝড় ওনার মাথায় চলছিল। আমার নিজের সন্তানরা আমার ওপর আঙুল তুলছে, যাদের জন্য আমি নিজের পুরো জীবন উৎসর্গ করে দিলাম, আজ তারা আমার কাছে আমার চরিত্রের হিসেব চাইছে। তিনি নিজের চোখের জল মুছলেন আর চায়ের কাপ তোলার জন্য আবার ড্রয়িং রুমের দিকে এগোলে তখনই পাশের ঘর থেকে আসা সুপ্রিয়া আর নিহারিকার ফিসফিসানি ওনার পাকে মাটিতে গেঁথে দিল। গায়ত্রী দেবীর বিশ্বাস হল না। ওনার দুই বৌমা, যাদের নিজেদের মধ্যে কখনো বনিবনা হতো না, আজ ওনার বিরুদ্ধে এক হয়ে গেছিল। সুপ্রিয়ার গলায় বিষ মেশানো ছিল। দেখলে নিহারিকা, কেমন হাবভাব বদলে গেছে শাশুড়ি মায়ের। কাল মাম্মির ফোন এসেছিল, আমি তো শুনে অবাক হয়ে গেছিলাম, আর আজ নিজের চোখে দেখে নিলাম কেমন হেসে হেসে ওই লোকটার সাথে গল্প করছিল। আর যেই চুরি ধরা পড়ল, চোখের জল ফেলার নাটক শুরু করে দিল। দিদি, জবাব তো মাঝিকে দিতেই হবে। আমরা কোনো ছোট বাচ্চা নই, সব বুঝি। এখন তো আমরাও ওনাকে ছাড়ছি না। গায়ত্রী দেবীর পা যেন মাটির সাথে আটকে গেল। ওনার হৃৎস্পন্দন যেন থেমে গেল। কানে যেন শূন্যতা বাজতে লাগল। কোনো রকমে তিনি নিজেকে সামলালেন আর চুপচাপ রান্নাঘরে ফিরে এসে সবজি কাটতে লাগলেন। প্রায় 2 ঘন্টা পর যখন খাবার তৈরি হলো, তখন টেবিলে সবকিছু সুন্দরভাবে সাজানো ছিল। রুটি, ডাল, ভাত আর সবজি। সবাই খাবার টেবিলে তো বসে গেল, কিন্তু পরিবেশে একটা বরফ শীতল নীরবতা ছিল। কেউ কারোর সাথে চোখ মেলাচ্ছিল না। সুপ্রিয়া আর নিহারিকা মাঝে মাঝে একে অপরকে দেখে ইশারা করছিল, আর সুপ্রিয়ার ঠোঁটে একটা কুটিল হাসি ভাসছিল, যেন সে যুদ্ধের পরের পর্ব শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। খাওয়া শেষ হওয়ার পর রোহন আবার কথা তুলল। তার গলায় রাগ আর তিক্ততা ছিল। এখন বলুন মা, কে ওই লোকটা? কি সম্পর্ক আপনার ওনার সাথে? যখন আপনার ব্যাপারে এই সব কথা আমি শুনতে পেলাম, তখন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। কিন্তু আজ এখানে সব কিছু নিজের চোখে দেখে আমার চোখ লজ্জায় নিচু হয়ে যাচ্ছে। গায়ত্রী দেবীর মুখে এখন আর রাগ ছিল না, বরং একটা ব্যঙ্গাত্মক হাসি ছিল। তিনি উঠে দাঁড়ালেন আর নিজের 2 ছেলে ও বৌমাদের দিকে তাকিয়ে বললেন, সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে, কিন্তু হয়তো সেই সম্পর্ক তোমাদের ভাবনার বাইরে। রোহন, তুমি কখনো বুঝতে পারবে না। সুপ্রিয়া হাততালি দিতে দিতে চোখ বড় করে বলল, বাহ, কি জবাব! মানে আমরা সব বোকা, শুধু আপনিই বুদ্ধিমান, সত্যের মূর্ত প্রতীক। এমন বয়সেও যখন মানুষের ভজন কীর্তনে মন দেওয়া উচিত, আপনি তো মহব্বতের কিতাব খুলে বসে গেছেন। নিহারিকাও উত্তেজিত হয়ে উঠল। এখন তো পরিষ্কার করে বলুন মাঝি, কে এই রাজেশজি? এমন গোল গোল কথা বলে কাজ চলবে না। আপনার ইজ্জতের তো আপনার খেয়াল নেই, কিন্তু আমরাও এই বাড়ির অংশীদার। গায়ত্রী দেবী তাদের চোখের দিকে সোজা তাকালেন। এখন ওনার গলায় কোনো কম্পন ছিল না, বরং বছরের পর বছর জমে থাকা আত্মসম্মান যেন ফেটে পড়ছিল। তোমরা দুজনেই বৌমা, কিন্তু আমার কষ্টটা কখনো বোঝার চেষ্টা করনি। নিজেকেই বাড়ির অংশীদার বলো? আচ্ছা বলো, যখন তোমাদের শ্বশুরের মৃত্যু হলো, তখন কি তোমরা দুজনেই কেউ আমার কাছে বসেছিলে? কি তোমাদের মধ্যে কেউ জানে যে আমি রাতভর কিভাবে জেগে থাকতাম?
একাকিত্ব কি জিনিস, কেউ কথা বলার না থাকলে জীবনটা কতটা ভারী লাগে, এটা অনুভব করেছ কখনো তোমরা? তোমাদের মধ্যে কজন গত 2 বছরে আমাকে জিজ্ঞেস করেছ যে আমি কেমন আছি? কজন আমার খবর নিয়েছ যখন আমি তোমাদের বাবাকে হারিয়ে একাকিত্বে ডুবছিলাম? ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রোহন আর করণ একে অপরের দিকে তাকালো, কিন্তু জবাব কারোর কাছে ছিল না। গায়ত্রী দেবী নিজের 2 ছেলের দিকে তাকালেন। ওনার চোখে ব্যথা ছিল, কিন্তু মুখ পাথরের মতো অটল। তিনি একটা দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, রোহন, করণ, আমার মনে হয়েছিল তোমাদের বাবার মৃত্যুর পর তোমরা দুজনেই আমাকে বলবে, মা, আমাদের সাথে চলো। কিন্তু আমার মন দ্বিধায় ছিল। ভাবছিলাম, যদি আমি বড় ছেলের সাথে যাওয়ার জন্য হ্যাঁ বলি তো ছোট ছেলে খারাপ পাবে, আর যদি করণের সাথে চলে যাই তো রোহন ভাববে মা দূরত্ব তৈরি করল। সেই রাতে আমি সারা রাত এটাই ভাবছিলাম যে যদি কেউ বলে তো আমি কি উত্তর দেব। কিন্তু অবাক করা বিষয় কি ছিল জানতে চাও? অবাক তখন হলাম যখন নিজেদের শহরে যাওয়ার জন্য একদিন আগেই তোমরা সবাই নিজেদের ব্যাগ প্যাক করে নিয়েছিলে। আমাকে কেউ মুখ ফুটেও বলেনি যে মা, আপনি একা থেকে যাবেন, এখন আপনি আমাদের সাথে থাকুন। আমার ব্যাপারে ভাবার প্রয়োজন কেউ মনে করনি, যেন আমি বাড়ির কোনো আসবাবপত্র ছিলাম যাকে ওখানেই ফেলে রেখে এগিয়ে যাওয়া যায়। এখন ঘরে বাতাসও ভারী লাগছিল। তারপর গায়ত্রী দেবী বললেন, আর সেই রাতে তোমাদের মামা তোমাদের দুজনকে একটা কথা বলেছিলেন, মনে আছে? উনি বলেছিলেন, এখন ইনি তোমাদের মা, তোমাদের দায়িত্ব ঠিক করো, কে নিয়ে যাবে ওনাকে নিজের সাথে। সেই সময় যেন তোমাদের দুজনকে সাপে কামড়েছিল, একটা শব্দ বেরোয়নি কারোর মুখ থেকে। সুপ্রিয়ার শ্বাস দ্রুত চলতে লাগল। সে নজর সরিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। গায়ত্রী দেবী তার দিকে তাকিয়ে বললেন, কেন সুপ্রিয়া বৌমা, তোমার তো সব মনে থাকবে। তুমিই তো রোহনকে পরিষ্কার বলেছিলে নিজের মাকে বাড়ি আনার কথা চিন্তাও করবে না। আমাকে নিজের জীবনে প্রাইভেসি চাই, স্বাধীনতা চাই, আর মাজির থাকলে এটা সম্ভব নয়। এমনিতেও আপনার মা এখনও ঠিকঠাক আছেন, ওনার কারোর সাহারার দরকার নেই। এই শব্দগুলোই ছিল তো তোমার? সুপ্রিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু গায়ত্রী দেবী কথা শেষ করলেন। তুমি সেটাই বলেছিলে যা তোমার মনে ছিল। মিথ্যে বলো না সুপ্রিয়া। তারপর ওনার নজর নিহারিকার ওপর পড়ল। আর তুমি নিহারিকা বৌমা? গায়ত্রী দেবীর গলা এখন তীরের মতো বিঁধছিল। তোমার কি কথা মনে আছে? আমাদের তো 2 কামরার ছোট ফ্ল্যাট, ওতে মাজি থাকবেন না আমরা? যখন দরকার হবে তখন চলে আসব দেখা করতে, কিন্তু এখন থেকে ওনাকে মাথায় বসিয়ে রাখার দরকার নেই, এটাই বলেছিলে তো নিহারিকা বৌমা? কিন্তু নিজের মাকে তো তুমি সেই 2 কামরার ঘরেই নিয়ে গেলে। কি তখন তোমার ঘর হঠাৎ বড় হয়ে গেছিল? আজ পর্যন্ত তিনি তোমার সাথেই আছেন, এখন সেই ঘর ছোট পড়ে না? নিহারিকা নিজের সাফাই দিতে গিয়ে বলল, মাজি, আমার মায়ের শরীর খারাপ ছিল, আর ওনার কোনো ছেলেও নেই যে খেয়াল রাখবে। তোমার মায়ের কোনো ছেলে নেই, তবুও ওনার খেয়াল ভালোভাবে রাখা হচ্ছে। কিন্তু আমি তো 2 ছেলে থাকা সত্ত্বেও বেসাহারা থেকে গেলাম। গায়ত্রী দেবীর স্পষ্ট কথা শুনে নিহারিকা এবার আমতা আমতা করতে লাগল। তারপর তিনি দেওয়ালে ঝোলানো একটা পুরনো ছবির দিকে তাকালেন, যেখানে তিনি, তার স্বামী আর 2 ছোট বাচ্চা হাসি মুখে দাঁড়িয়েছিল। ওনার বুকে একটা চিনচিনে ব্যথা হলো, আর তিনি পেছনে ফিরে বললেন, সেই সময় আমাকে একা ফেলে যাওয়ার সময় তোমরা সবাই আমাকে বলেছিলে, মা, নিজের খেয়াল রেখো, আপনাকে যখন আমাদের দরকার হবে আমরা চলে আসব। আমার বিশ্বাস হয়নি তোমাদের কথা শুনে। কখনো ভাবিনি যে আমার বাচ্চারা এত তাড়াতাড়ি বদলে যাবে। তিনি একটা গভীর শ্বাস নিলেন আর ধীর গলায় বললেন, বৌমারা তো পরের বাড়ির মেয়ে, ওদের কাছে আর কি অভিযোগ করব? কিন্তু তোমরা দুজন। ওনার গলায় একটা ফাটল ধরল। তোমরা তো আমার নিজের ছিলে, আমার গর্ভ থেকে জন্মানো। ওই ছেলেরা যাদের জন্য আমি না জানি কত স্বপ্ন নিজের চোখেই কবর দিয়ে দিয়েছি। ওনার চোখ দিয়ে গরম জলের ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। তোমার মনে আছে রোহন, যখন তুমি দেশের সবচেয়ে বড় কলেজে ভর্তি হতে চেয়েছিলে আর ঘরে টাকা ছিল না? তোমার বাবা হাত তুলে দিয়েছিলেন, কিন্তু আমি জানতাম যে আমার ছেলের স্বপ্ন কত উঁচুতে। আমি নিজের বিয়ের কাকন পর্যন্ত খুলে বিক্রি করে দিয়েছিলাম। নিজের পাই করে জমানো সব, নিজের ছোট বড় সব ইচ্ছে মেরে দিয়েছিলাম, শুধু এজন্য যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে। এতটুকু শুনতেই রোহনের মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। সে নজর নিচু করে শুধু মেঝের দিকে তাকিয়েছিল। গায়ত্রী দেবীর গলায় দশকের পর দশকের ব্যথা যেন জমাট বেঁধেছিল। আমি ভেবেছিলাম যখন বার্ধক্যের লাঠি দুর্বল হবে তখন আমার বাচ্চারা আমার সাহারা হবে,
কিন্তু যাদের থেকে সাহারার সবচেয়ে বেশি আশা ছিল আজ তারাই আমার চরিত্রের ওপর প্রশ্ন তুলছে। তারপর ওনার নজর নিজের ছোট ছেলের ওপর গেল। আর তুমি করণ, তুমি কি ভুলে গেলে সেই দিনটা যখন তোমার বাবা তোমার জন্য সম্বন্ধ এনেছিলেন আর তুমি আমার সামনে এসে কাকুতি মিনতি করেছিলে? তুমি কাঁদতে কাঁদতে বলেছিলে, মা, আমি নিহারিকা ছাড়া বাঁচব না, আমার খুশি ওর সাথেই, প্লিজ বাবাকে মানাও। আমি তোমার জন্য তোমার বাবার সাথে বিদ্রোহ করেছি, সমাজ আর আত্মীয়দের কত কথা শুনেছি, সব সহ্য করেছি, শুধু এজন্য যে আমার সন্তানের চোখে জল না দেখি। আমার মনে হলো আমার ছেলে যেখানে খুশি সেখানেই আমার পৃথিবী। আর আজ দেখো আমার বাচ্চারা, আজ তোমরা সব মিলে নিজের সেই মায়ের নামে সন্দেহ আর বদনামের কালি লেপে দিচ্ছ। তিনি এক মুহূর্ত থামলেন, যেন নিজের ভেঙে যাওয়া সাহসটুকু জড়ো করছেন। তারপর বললেন, আমি কখনো তোমাদের খোটা দিইনি, কখনো এটা অনুভব হতে দিইনি যে আমার জীবন তোমাদের জন্য অসম্পূর্ণ থেকে গেছে। কারণ মা হওয়া কোনো সৌদা নয়, এটা একটা তপস্যা। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি একটা শব্দ বলিনি, একাই থেকেছি। প্রতি রাতে নিজেকে এটাই বুঝিয়ে ঘুম পাড়িয়েছি যে গায়ত্রী, বাচ্চারা ব্যস্ত, ওদের নিজেদের দুনিয়া আছে। কিন্তু আমার বাচ্চারা তো আমার ওপর আঙুল তোলার আগে এক মুহূর্তও ভাবল না। কি বাচ্চাদের শুধু প্রশ্ন করারই অধিকার থাকে? মায়ের প্রতি তাদের কি কোনো কর্তব্য থাকে না? বলতে বলতে ওনার গলা ধরে এলো। কিন্তু রোহনের রাগ আর অপরাধবোধ এখনও কম হয়নি। সে সোফা থেকে ঝটকা দিয়ে উঠল আর তিক্ত স্বরে বলল, মা, আমরা মানছি যে আপনি আমাদের জন্য ত্যাগ করেছেন, কিন্তু এটার মানে এই তো নয় যে আপনি এখন যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে গেছেন। গায়ত্রী দেবী রোহনের চোখের দিকে সোজা তাকালেন। ওনার গলা এখন কাঁপছিল না, বরং তাতে লোহার মতো দৃঢ়তা ছিল। জবাব চাই তোমার রোহন? তো শোনো আমার জবাব। মনে আছে সেই দিনটা যখন আমার শরীর খারাপ হতে শুরু করেছিল? আমি তোমাদের দুজনকে ফোন করেছিলাম, আর তোমাদের দুজনেরই একটাই জবাব ছিল, মা, এখন অনেক কাজ, সময় পেলেই আসছি, আর আপনাকে আমাদের সাথে নিয়ে যাব যাতে ভালো চিকিৎসা হয়। নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, তোমরা দ্বিতীয়বার ফোন করে আমার খবর নেওয়াটুকুও দরকারি মনে করনি। ওনার গলায় সেই একাকিত্বের যন্ত্রণা ফুটে উঠল। দিন কাটতে লাগল, আর অবস্থা এমন হল যে আমি বিছানা থেকে ওঠার মতো অবস্থায় ছিলাম না। রান্না করা তো ভুলেই যাও। তখন আমি পাশের বাড়ির সারদাকে ফোন করলাম। ওই বেচারি আমাকে হাসপাতালে নিয়ে গেল, যেখানে ডাক্তার আমার অবস্থা দেখে আমাকে সঙ্গে সঙ্গে ভর্তি করে নিল। কিন্তু ও বা কতক্ষণ আমার কাছে থাকত? নিজের ঘর সংসার ছেড়ে আমি ওই অচেনা হাসপাতালের বিছানায় একা পড়েছিলাম, যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, কিন্তু মাথায় হাত রাখার মতো কেউ ছিল না। বলতে বলতে গায়ত্রী দেবীর চোখ আরও একবার ভিজে গেল। ওই হাসপাতালে রোজ কিছু লোক আসত, যারা রোগী আর তাদের বাড়ির লোকেদের বিনামূল্যে খাবার খাওয়াত। ওরা একটা এনজিওর লোক ছিল, যারা অনাথ আর দুস্থদের সাহায্য করে। ওনাদেরই একজন ছিলেন রাজেশজি। ওনার এই মহৎ কাজ আমাকে অনেক সাহস দিয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে তিলে তিলে মরার চেয়ে ভালো যে নিজের বেঁচে থাকা জীবনটাকে কোনো একটা উদ্দেশ্যে কাজে লাগাই। সুস্থ হতেই আমি ওই এনজিওর সাথে যুক্ত হয়ে গেলাম। অন্যদের সেবা করাতে আমি সেই আনন্দ পেলাম যা আপনজনদের থেকেও পাইনি। আমি বাঁচতে শিখে নিলাম, ঘর থেকে বেরোনো শিখে নিলাম। আর রাজেশজি, উনি একজন ভালো মানুষ, ওই একই এনজিওর অংশ, আর আমার প্রতিবেশীও। তোমাদের না থাকায় যদি উনি আমার ছোটখাটো কাজে হাত লাগিয়ে দেন, তো তোমাদের তো ওনার প্রতি কৃতজ্ঞতা হওয়া উচিত। মায়ের কথায় করণের ভেতরের রাগ আরও বেড়ে গেল। সে প্রায় চিৎকার করে উঠল, তো কি হয়েছে যদি উনি আপনার সাহায্য করে থাকেন? এটার মানে এই তো নয় যে উনি রোজ রোজ আমাদের ঘরে ঢুকে পড়বেন। আপনার আন্দাজও আছে মা, যে পাড়ার লোকেরা কেমন কেমন কথা ছড়াচ্ছে, আমাদের ইজ্জতের তামাশা হচ্ছে। আর এটা কি নতুন শখ পুষেছেন আপনি? সালোয়ার কুর্তা পরা, সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া, কি এসব এই বয়সে আপনাকে মানায়? গায়ত্রী দেবী করণের দিকে তাকালেন, কিন্তু এবার ওনার চোখে ব্যথা নয়, বরং একটা বিদ্রুপ মেশানো শান্ত হাসি ছিল, যেন তিনি এই প্রশ্নটারই অপেক্ষায় ছিলেন। হ্যাঁ, আমি সালোয়ার কুর্তা পরি, কারণ যখন আমি ঘর থেকে বেরিয়ে দৌড়ঝাঁপ করি তখন এই কাপড়ে আমার শাড়ির চেয়ে বেশি সুবিধা মনে হয়। আর সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, আমি ছবি শেয়ার করি, কিন্তু তার মধ্যে বেশিরভাগ ছবি ওই এনজিওর কাজের হয় যেখানে আমি কাজ করি, যাতে বেশি থেকে বেশি মানুষ ওই মহৎ কাজের সাথে যুক্ত হতে পারে। হ্যাঁ, কখনো সখনো নিজের ছবিও দিয়ে দিই, তো এতে ভুল কি আছে? কি আমার দুই বৌমা এসব করে না? সুপ্রিয়ার আর সহ্য হল না। সে নাক মুখ কুঁচকে খোঁটা দিল, মাজি, বয়স হয়েছে আপনার, অন্তত সেটার তো খেয়াল রাখুন। গায়ত্রী দেবী নিজের তীক্ষ্ণ দৃষ্টি সুপ্রিয়ার ওপর গেঁথে দিলেন।
বয়স তো আমার তখনও ছিল সুপ্রিয়া, যখন আমি এই বড় বাড়িতে একদম একা পড়েছিলাম। বয়স তো তখনও ছিল যখন আমি রোগ আর অসহায়তায় হাসপাতালের বিছানায় পড়েছিলাম, কিন্তু সেই সময় তোমাদের কারোর আমার বয়সের কথা মনে পড়েনি। আর এখন যখন আমি নিজের দমে বাঁচা শুরু করেছি, তো হঠাৎ আমার বয়স তোমাদের চোখে পড়তে লাগল। ঘরে একটা হিমশীতল নীরবতা নেমে এলো। গায়ত্রী দেবী নিজের কথা চালিয়ে গেলেন। আর যেখানে রাজেশজির কথা, উনি নিজের গাড়িতে আমাকে এনজিওর অফিস পর্যন্ত নামিয়ে দেন, আর ফেরার পথেও আমি প্রায়ই ওনার সাথে চলে আসি। এতে আমার সময় আর টাকা দুটোই বাঁচে। আর লোকেদের কি? তাদের তো কথা বানানোর স্বভাব। তারা তো সেই মেয়ের দিকেও আঙুল তোলে যে নিজের ঘরের চৌকাটও পেরোয় না। রোহন শেষ চেষ্টা করে বলল, মা, আপনি নিজের কথায় আমাদের ভুল প্রমাণ করতেই পারেন, কিন্তু সত্যি তো এটাই যে আপনার এই চালচলন আর ওই লোকটার সাথে আপনার মেলামেশা আমাদের লজ্জিত করছে। লজ্জা কিসের বাবা? গায়ত্রী দেবীর গলা শান্ত ছিল। রাজেশজি আমার একজন ভালো বন্ধু, ব্যাস। হ্যাঁ, উনি একজন পুরুষ, তো এটার মানে কি যে একজন একা নারী কোনো পুরুষের সাথে কথাও বলতে পারে না? কি তার হাসা বাঁচা ঘর থেকে বেরোনো কোনো অপরাধ? যদি আমি আর রাজেশজি একে অপরের খোঁজখবর নিয়ে নিই, প্রয়োজনে একে অপরের সাহায্য করে দিই, তো এতে ভুল কি আছে? তোমার স্ত্রীরাও তো অফিস যায়, সেখানেও তো পরপুরুষ থাকে যাদের সাথে মিটিং আর কর্পোরেট ডিনার হয়, তাদের সাথে হাসি মজা কথাবার্তা সব হয়, তাই না? তো তাহলে শুধু আমার বাইরে বেরোনো আর কারোর সাথে কথা বলায় তোমাদের লজ্জা কেন লাগছে? সুপ্রিয়ার নিহারিকার মুখ অপমানে লাল হয়ে গেল। মাঝি, এটা আপনি কি উল্টোপাল্টা বলছেন? সুপ্রিয়া রাগে তোতলাতে তোতলাতে বলল। তো নিহারিকাও ফেটে পড়ল। এটা তো আপনি আমাদেরই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন। গায়ত্রী দেবীর চোখ এক মুহূর্তের জন্য ওদের দুজনের মুখের ওপর থামল। তারপর তিনি একদম শান্ত স্বরে বললেন, কেন বৌমা? আমি তো শুধু সেটাই বললাম যা তোমরা আমার জন্য ভাবছিলে। যেই মাপকাঠি ব্যবহার করে তোমরা আমার মর্যাদা ঠিক করছো, আমি শুধু সেই একই মাপকাঠিতে তোমাদের চরিত্রকে মাপছি। আমি বললাম যে রাজেশজি আমার বন্ধু, তো তোমরা সবাই আমার চরিত্রকে বাজি রেখে দিলে। আর যখন ওই একই মেলামেশা তোমরা করো, তো সেটা প্রফেশনাল দরকার হয়ে যায়। আমি কখন বললাম যে তোমরা ভুল? তোমরা অফিস যাও, কাজ করো, আমার তোমাদের ওপর গর্ব হয়। তো আমাকেও তো নিজের এই নতুন জীবনের ওপর একটু গর্ব করতে দাও। যখন আমি একা হাসপাতালে পড়েছিলাম, তখন কেউ জিজ্ঞেস করেনি যে আমি বেঁচেও আছি না মরে গেছি। আর আজ যখন আমি নিজের ভেঙে যাওয়া জীবনটাকে আবার বুনতে শুরু করেছি, তো সবার খুব কষ্ট হচ্ছে। রোহন নিজেকে সামলে নিয়ে বলল, মা, আমরা আপনার চিন্তা করি, সেই জন্যই। চিন্তা? গায়ত্রী দেবীর হাসিতে গভীর ব্যঙ্গ ছিল। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি যে তোমরা আমার কতটা চিন্তা করো। তিনি একটা দীর্ঘ শ্বাস নিলেন আর নিজের শেষ সিদ্ধান্ত শোনালেন। আমি এখন কারোর ওপর বোঝা হতে চাই না। আমি নিজের এই নতুন জীবনে একটা নতুন পরিচয় বানিয়েছি। সংস্থার লোকেরা আমাকে সম্মান দেয়, ভালোবাসা দেয়। আর রাজেশজি, যার উপর তোমরা প্রশ্ন তুলছ, উনি সেই সময় আমার হাত ধরেছিলেন যখন আমার আপন জনেরাই মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন আমি তিলে তিলে মরতে চাই না। আমি বিনা দ্বিধায়, বিনা কোনো শর্তে বাঁচতে চাই। যেমন আমার বৌমাদের নিজের স্বাধীনতা প্রিয়, তেমনি আমারও আমার স্বাধীনতা প্রিয়। আমি এখন সেই গায়ত্রী নই যে সারাদিন দরজার দিকে তাকিয়ে থাকত যে হয়তো আমার বাচ্চারা আসবে। এখন আমি সেই মানুষ যে অন্যদের জীবনে খুশির দরজা খুলে দেয়। তোমরা আমার সাথে দেখা করতে এসেছ, আমার খুব ভালো লাগলো, কিন্তু নিজের জীবন আমি কিভাবে বাঁচব এটা ঠিক করার অধিকার শুধুই আমার। এটা তো আমি খুব ভালো করেই জানি যে তোমরা চারজনের মধ্যে কেউই আমাকে নিজের সাথে বোঝা বানিয়ে রাখতে চাও না। তাই আমি ঠিক করে নিয়েছি, যতদিন এই শরীরে প্রাণ আছে, আমি এভাবেই সংস্থার সাথে যুক্ত থেকে মানুষের সেবা করতে থাকব। আর যখন এই শরীর সং ছেড়ে দেবে, তো ওই সংস্থার আশ্রমেই থেকে নিজের বাকি জীবন কাটিয়ে দেব। এতটুকু বলে গায়ত্রী দেবী শান্ত পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন শোয়ার জন্য। ওনার গলায় এতটাই দৃঢ়তা ছিল যে রোহন, করণ, সুপ্রিয়ার নিহারিকা হতভম্ব হয়ে নিজের জায়গায় জমে গেল। ঘরে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে তাদের নিজের নিঃশ্বাসের শব্দও শোরগোল মনে হচ্ছিল। রোহন আর করণ একে অপরকে দেখল। তাদের চোখে লজ্জা ছিল, রাগ ছিল, কিন্তু বলার জন্য একটা শব্দও ছিল না। পরদিন সকালে প্রথম রোদ গায়ত্রী দেবীর ঘরের জানালা দিয়ে উঁকি দিচ্ছিল। ঘরে রাতের উত্তেজনা এখনও বাতাসে ভাসছিল, কিন্তু গায়ত্রী দেবী কারোর পরোয়া না করে রান্নাঘরে গিয়ে নিজের জন্য চা বানাতে লাগলেন। ওনার মুখ শান্ত আর ভাবলেশীন ছিল। কিছুক্ষণের মধ্যেই দুই ছেলে আর বৌমারা নিজেদের জিনিসপত্র নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াল। তাদের চোখে মুখে রাতের কথার প্রভাব পরিষ্কার দেখা যাচ্ছিল। হার আর অস্থিরতা ছিল। তারা যাবার প্রস্তুতি নিচ্ছিল। গায়ত্রী দেবী চুপচাপ তাদের দেখলেন, কিন্তু কিছু বললেন না। তখনই দরজার বেল বাজল। গায়ত্রী দেবী দরজা খুললেন, তো সামনে রাজেশজি দাঁড়িয়েছিলেন।
আসলে গায়ত্রীজি, উনি একটু ইতস্তত করে বললেন, কাল বাচ্চারা খুব রেগেছিল, তাই আমি চলে গেছিলাম। ভাবলাম আজ গিয়ে ওদের সাথে কথা বলে নি, হয়তো কিছু ভুল বোঝাবুঝি মিটে যাবে। তিনি কেবল এই কথাটিই বলেছিলেন যে ছেলে বউরা তাদের বাচ্চাদের সাথে নিজের মালপত্র নিয়ে ড্রয়িং রুম থেকে চুপচাপ বাইরে চলে এলো। গায়ত্রী দেবী একটা ঠান্ডা দীর্ঘ শ্বাস নিলেন আর ওই লোকেদের দেখতে দেখতে বললেন, থাকতে দিন রাজেশজি, এদের কিছুই বোঝানোর দরকার নেই। এরা ওটাই শুনবে আর ওটাই ভাববে যা এরা ভাবতে চায়। আপনি ভেতরে আসুন, আরামে বসুন, আমি আপনার জন্য চা আনছি। এতটুকু বলে গায়ত্রী দেবী রান্নাঘরের দিকে চলে গেলেন আর বাইরে ওনার দুই ছেলে নিজেদের পরিবারের সাথে নিজেদের গাড়িতে বসে নিজের শহরের দিকে ফিরে গেল। তো বন্ধুরা, গায়ত্রী দেবী শেষে যে সিদ্ধান্ত নিলেন তা কি সঠিক ছিল? নিজের মতামত কমেন্ট করে অবশ্যই জানান এবং এটাও জানান যে আপনারা আমাদের গল্প ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনার জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনি চান যে আমরা গল্প হিসাবে সবার সামনে আনি, তো আপনি আমাদের অবশ্যই লিখে পাঠান। আপনি কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।